সুভাষচন্দ্র বসু নামটা শুনলেই কি মনে হয়? একজন বীর দেশপ্রেমিক নাকি ফ্যাসিবাদী শক্তির একজন সহযোগী? সত্যি বলতে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার চেয়ে জটিল আর বিতর্কিত চরিত্র খুঁজে পাওয়া মুশকিল। তো চলুন আজ আমরা তার জীবনের সেই দিকগুলোই একটু খতিয়ে দেখি যেগুলো তাকে একই সাথে একজন মহানায়ক এবং চরম সমালোচিত এক ব্যক্তিত্বে পরিণত করেছে। দেখুন, একদিকে তিনি কোটি কোটি ভারতবাসীর কাছে পরম শ্রদ্ধেয় নেতাজি, যার একটা ডাকে হাজার হাজার মানুষ নিজেদের জীবন দিয়ে দিতে পারত। আবার অন্যদিকে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের নাৎসি জার্মানি আর সাম্রাজ্যবাদী জাপানের মতো শক্তির সঙ্গে হাত মিলিয়েছিলেন। মানে এই দুটো পরিচয়কে একসাথে মেলানোটা সত্যি বলতে প্রায় অসম্ভবই মনে হয়, তাই না? তো এই যে এত বড় একটা বৈপরীত্য, এর মূলে যেতে হলে আমাদের তার পুরো যাত্রাপথটা বুঝতে হবে। মানে কিভাবে কংগ্রেসের একেবারে শীর্ষস্থানীয় একজন নেতা শেষ পর্যন্ত সশস্ত্র বিপ্লবের পথ বেছে নিলেন। এই কথাটাতেই কিন্তু আসল ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, বহু ভারতীয়র কাছে সুভাষচন্দ্র বসু শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি তার চেয়ে অনেক বেশি কিছু। প্রায় একজন কিংবদন্তি। তার ওই আপসীন মনোভাব আর ওই রোমাঞ্চকর জীবন সবকিছু মিলিয়ে তাকে প্রায় একটা পৌরাণিক চরিত্রের জায়গায় নিয়ে গেছে। আচ্ছা, সুভাষ বসুর রাজনৈতিক জীবনের শুরুটা কিন্তু হয়েছিল বেশ চেনা পথেই। মানে তিনি একেবারে মূলধারার স্বাধীনতা আন্দোলনেই একজন তারকা হিসেবে উঠে এসেছিলেন। শুধু একবার ভাবুন, কি অবিশ্বাস্য একটা গতি ছিল তার উত্থানের। আইসিএসের মতো সেরা চাকরি হেলায় ছেড়ে দিলেন, আর সেখান থেকে মাত্র ১.৫ দশকের মধ্যে সোজা জাতীয় কংগ্রেসের সভাপতি। মানে তিনি ঠিক সেই সিস্টেমটারই একেবারে চূড়ায় পৌঁছে গিয়েছিলেন, যেটাকে তিনি কিছুদিন পরেই ভেঙে ফেলতে চাইবেন। কিন্তু সাফল্যের একেবারে চূড়ায় থেকেও কংগ্রেসের ভেতরে কিন্তু একটা গভীর সংঘাত দানা বাঁধছিল। আর এই সংঘাতটা ছিল আর কারুর সাথে নয়, স্বয়ং মহাত্মা গান্ধীর সঙ্গে। এটা ছিল একটা আদর্শের লড়াই, যে লড়াইটা ভারতের ভবিষ্যৎকে চিরদিনের জন্য বদলে দেওয়ার ক্ষমতা রাখত। এই কথাগুলো শুনলে কিন্তু চমকে যেতে হয়। এখানে সুভাষচন্দ্র বসু খুব স্পষ্টভাবে গণতন্ত্রের বদলে এক নায়কতন্ত্রের দিকেই ঝুঁকেছিলেন। ভাবা যায়, ন্যাশনাল সোশ্যালিজম মানে নাৎসিবাদের সাথে কমিউনিজমের একটা অদ্ভুত মিশেল। এটাই ছিল স্বাধীন ভারতের জন্য তার ভাবনার একটা অংশ। তাহলে বুঝতেই পারছেন, ব্যাপারটা শুধু দুজন বড় নেতার ব্যক্তিগত সংঘাত ছিল না, একদমই না। এটা ছিল দুটো সম্পূর্ণ ভিন্ন পথের লড়াই। একদিকে অহিংসা আর একদিকে সশস্ত্র সংগ্রাম। একদিকে বিকেন্দ্রীভূত গণতন্ত্র, অন্যদিকে কড়া একনায়কতন্ত্র। আসল প্রশ্নটা ছিল একটাই, স্বাধীনতা আসবে কিভাবে, আর সেই স্বাধীন ভারতের চেহারাটা ঠিক কেমন হবে? তো কংগ্রেস থেকে প্রায় একরকম বিতাড়িত হয়ে সুভাষচন্দ্র বসু এবার এক নতুন এবং বেশ বিপজ্জনক পথের দিকে হাঁটলেন। দেশের ভেতরে যখন সমর্থনের দরজা প্রায় বন্ধ, তখন তিনি ভারতের শত্রুদের মধ্যেই নিজের বন্ধু খুঁজতে শুরু করলেন। আর ঠিক এই সিদ্ধান্তটাই তাকে তার জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায়ে নিয়ে যায়। ওর যুক্তিটা ছিল খুব সোজাসাপটা, আমার শত্রুর শত্রু সে আমার বন্ধু। মানে ব্রিটিশদের যদি তাড়াতে হয়, তাহলে ব্রিটিশদের যারা শত্রু তাদের সাহায্য নিতে হবে। আর এই ভাবনা থেকেই তিনি অক্ষর শক্তির কাছে পৌঁছেছিলেন। নিঃসন্দেহে এটা একটা বাস্তববাদী সিদ্ধান্ত ছিল, কিন্তু নৈতিকতার দিক থেকে দেখলে ভীষণ বিপজ্জনক। তার এ দেশ ত্যাগ, যাকে বলে দ্য গ্রেট এস্কেপ, এটা তো একেবারে সিনেমার গল্পের মতো। ভাবুন, ব্রিটিশদের কড়া নজরদারিতে গৃহবন্দী, সেখান থেকে দাড়ি রেখে পাঠানের ছদ্মবেশে রাতের অন্ধকারে পালিয়ে যাওয়া, কলকাতা থেকে পেশোয়ার, তারপর আফগানিস্তান হয়ে সোজা বার্লিন। এটা তার অদম্য ইচ্ছাশক্তির একটা বিরাট প্রমাণ। আর এই নাটকীয় পলায়নটাই কিন্তু নাৎসি জার্মানির সঙ্গে তার জোট বাঁধার দরজাটা খুলে দিয়েছিল। শুধু একবার এই শপথটার কথা ভাবুন তো, ভারতের স্বাধীনতার জন্য লড়বে কারা? ভারতীয় সেনারা। আর তারা শপথ নিচ্ছে কার প্রতি অনুগত থাকার? অ্যাডলফ হিটলারের প্রতি। এর চেয়ে বড় বৈপরীত্য আর কি হতে পারে বলুন? জার্মানি থেকে এরপর তিনি চলে এলেন এশিয়ায়, আর এখানে এসে পেলেন এক বিশাল সুযোগ। তার হাতে এলো ৪০,০০০ সৈন্যের এক বিরাট বাহিনী। হ্যাঁ, ৪০,০০০। এই বাহিনী হল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা INA।
মূলত যুদ্ধবন্দী আর সাধারণ ভারতীয়দের নিয়েই তৈরি হয়েছিল এই বাহিনী, আর তাদের লক্ষ্য ছিল একটাই, ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ। দেখুন, সুভাষচন্দ্র বসু নিঃসন্দেহে একজন অসাধারণ অনুপ্রেরণাদায়ী নেতা ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু জাপানিদের চোখে তিনি ঠিক পাকা সেনাপতি ছিলেন না, আর এর ফল যা হওয়ার তাই হল। আইএনএর অভিযান হয়তো ভারতের মানুষের মনে দেশপ্রেমের আগুন জ্বালিয়েছিল, কিন্তু আসল যুদ্ধক্ষেত্রে সেটা একটা বিরাট সামরিক বিপর্যয়ে শেষ হয়েছিল। এরপর ১৯৪৫ সাল এক বিমান দুর্ঘটনায় তার রহস্যময় মৃত্যু হল। কিন্তু তার মৃত্যুর সাথে সাথে তার উত্তরাধিকার নিয়ে বিতর্কটা কিন্তু শেষ হয়ে যায়নি, বরং বলা ভালো সেই বিতর্কটা ঠিক তখন থেকেই শুরু হয়েছিল, আর সেটা আজও চলছে। আর এখানেই তার উত্তরাধিকার নিয়ে মূল সংঘাতটা। দেখুন, একদিকে তিনি সেই আপসহীন দেশপ্রেমিক নেতাজি, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি অস্ত্র তুলে নিয়েছিলেন। আবার অন্যদিকে তিনি সেই মানুষ যিনি এমন সব শক্তির সাথে হাত মিলিয়েছিলেন যারা মানবইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যা চালিয়েছে। এই দুটো সত্যি, এই দুটো পরিচয়কে কি একসাথে মেলানো যায়? আর এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্যটা করেছিলেন সম্ভবত তার সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মহাত্মা গান্ধী। তিনি বলেছিলেন তিনি নিঃসন্দেহে একজন দেশপ্রেমিক ছিলেন, যদিও পথভ্রষ্ট। পথভ্রষ্ট দেশপ্রেমিক, এই দুটো শব্দেই বোধহয় সুভাষচন্দ্র বসুর প্রতি তৎকালীন কংগ্রেসের সেই জটিল মনোভাবটা সবচেয়ে ভালোভাবে প্রকাশ পায়। শেষ পর্যন্ত সুভাষচন্দ্র বসুর জীবনটা আমাদের সবার সামনে একটা খুব কঠিন প্রশ্ন রেখে যায়। একটা মহৎ উদ্দেশ্য, মানে দেশের স্বাধীনতা, সেটা অর্জনের জন্য কি যে কোনো পথই বেছে নেওয়া যায়? ইতিহাস সেই নেতাদের কিভাবে বিচার করবে যারা মুক্তির জন্য এমন বিতর্কিত একটা পথ বেছে নিয়েছিলেন?